প্রতি ওয়ার্ল্ড কাপেই আমরা কোনো না কোনো দেশ নিয়ে এই সেম কাহিনীটা শুনি। ফিফা মনে হয় ওই দেশটাকে একটু ফেভার করতেছে, কোনো একটা কারণে ওই দেশটার অনেক সহজ অপোনেন্ট পড়তেছে, বাট এই দেশটার অত সহজ অপোনেন্ট পড়তেছে না খেলার সময়। ফিফা কি চায় আর্জেন্টিনায় বারবার ওয়ার্ল্ড কাপ জিতুক, বা ফিফা কি চায় যে মেসির হাতেই সবসময় ওয়ার্ল্ড কাপটা উঠুক? সব কিছু কি আগেই ফিক্স করা? নাহলে এটা কেমনে সম্ভব যে আর্জেন্টিনার সাথে এত সহজ সহজ অপোনেন্ট পড়বে? আজকে আমরা এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব যে কিভাবে ঠিক হয় কোন দেশের সাথে কোন দেশ খেলবে, কিভাবে এই পুরো ব্যাপারটা অনেক আগেই ডিসাইড করা হয়, এবং একটু একটু জিনিস যদি এদিক ওই দিক যাইতো তাহলে পুরো ব্যাপারটা কিভাবে পুরোপুরি অন্যরকম হয়ে যেতে পারতো। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনার বুঝতে হবে ওয়ার্ল্ড কাপের ড্র কিভাবে হয়। ওয়ার্ল্ড কাপ ড্র মানে সেই প্রসেসটা, যেই প্রসেসটা দিয়ে ফিগার আউট করা হয় যে গ্রুপ স্টেজে কোন কোন দলগুলা একই গ্রুপের ভিতরে থাকবে। আমরা অনেকেই ভাবি যে মনে হয় একটা বড় বাটির মধ্যে 48টা দেশের নাম ফেলা হয় এবং তারপর র্যান্ডমলি উঠানো হয়, যেই চারটা প্রথমে উঠবে ওরা এক গ্রুপ, তারপরে যেই চারটা উঠবে ওটা তার পরের গ্রুপ, তারপরে যেই চারটা উঠবে এটা তার পরের গ্রুপ। বাট আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা আসলে এর থেকে মজার। যখন এই গ্রুপ ডিস্ট্রিবিউশনটা করা হয় ওই সময়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখা হয় ফুটবলের, যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ফুটবলে এই মুহূর্তে টপ দেশ কোনটা, তারপরের দেশ কোনটা, তারপরের দেশ কোনটা, এবং এভাবে টপ 12টা দেশ নেওয়া হয়। ওই 12টা দেশকে ফেলা হয় বাকেট 1-এ, তারপরে তার পরের 12টা দেশ নেওয়া হয়, ওদেরকে ফেলা হয় বাকেট 2-তে, তারপরে তারপরের 12টা দেশ নেওয়া হয়, ওদের ফেলা হয় বাকেট 3-তে, এবং তারপরে তারপরের 12টা দেশ নিয়ে বাকেট 4। এভাবে 4-12-তে 48টা দল আমরা 4টা বাকেটের ভিতরে ফেললাম। প্রথম সবচেয়ে ভালো যেই 12টা, সেই 12টা পড়লো বাকেট 1-এ, এবং তারপরে যেই কাজটা করা হয় সেটা হলো প্রত্যেকটা বাকেট থেকে একটা করে দল উঠানো হয়, এবং যেভাবে এই 4টা বাকেট থেকে একটা করে দল উঠানোর পরে যে 4টা দল আসলো ওরা মিলা হয় একটা গ্রুপ, তারপরে আবার 4টা বাকেট থেকে 4টা দল উঠানো হয়, এটা হয় গ্রুপ 2, এবং এইভাবে প্রত্যেকটা গ্রুপ সাজানো হয়। এই কাহিনী কেন করা হয় আপনারা সহজেই বুঝতে পারতেছেন। এই কাহিনী করার কারণ কি? ফিফা চায় না যে গ্রুপ স্টেজেই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ভালো খেলা দেশগুলা একে অন্যের মুখোমুখি হয়ে যাক। এই কারণে এইবারের ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজের ড্র যদি আপনি দেখেন, শুরুতে বাকেট 1-এর ভিতরে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, জার্মানি, যত ভালো ভালো টিম আমরা যাদেরকে চিনি এরা সবাই কিন্তু এই বাকেট 1-এর ভিতরে পড়ছে, যেই কারণে আপনি চাইলেও গ্রুপ স্টেজের ভিতরে ব্রাজিল আর্জেন্টিনার খেলা কখনো ফালাইতে পারবেন না। এবং এই সেম কাহিনী ফ্রান্স এবং ইংল্যান্ডের জন্য সত্য, পর্তুগালের জন্য সত্য। আপনি কখনোই এই দলগুলার গ্রুপ স্টেজে দেখা করাতে পারবেন না। ওইটুক পর্যন্ত ডিজাইন করা যে সবচেয়ে ভালোগুলার থেকে একটা নিব, তারপরের ভালো 12টা থেকে একটা নিব, তারপরের ভালো 12টা থেকে একটা নিব, যাতে করে ওইখানে একটা ফেয়ার চান্স থাকে যে 4টা এইরকম 4 বাকেটের দল মিলে একটা গ্রুপ হবে এবং তারপরে ওই গ্রুপের ভিতরে খেলা হবে। এখন আপনি ব্যাপারটা দেখেন, এই যে বাকেটগুলো ডিসাইড হইলো, ওই 12টা যে এক গ্রুপে পড়লো, এটা কিভাবে ঠিক হয়? আমি একটু আগে আপনাদের বললাম এটা ঠিক হয় ওই সময় ওয়ার্ল্ড ফুটবল র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে। এখন এরকম অনেক দল আছে যারা ওয়ার্ল্ড ফুটবলে অনেক ভালো, বাট ওই মুহূর্তে র্যাঙ্কিংয়ে হয়তো তারা অত ভালো অবস্থায় নাই। ফর এক্সাম্পল, এইবার বাকেট 2-তে ছিল উরুগুয়ে, এবার বাকেট 2-তে ছিল ডেনমার্ক, যেগুলো সবই কিন্তু খুব ভালো ভালো দল। সো এই কারণে আপনি কখনোই এরকম দেখবেন না যে পরপর কয়েক ওয়ার্ল্ড কাপে বাকেট 1 থেকেই যাদের পিক করা হয়েছে তারাই তারপরে যা ওয়ার্ল্ড কাপ জিতছে, এরকম হয় না। তাহলে ওই সেম 12টা দলই কিন্তু সবসময় ওয়ার্ল্ড কাপ জিততো, এটা আমরা কখনো হইতে দেখি নাই। যাক, এই পুরো ব্যাপারটা পাবলিকলি করা হয়, লাইভ হয় অ্যাকচুয়ালি, অনেকে দেখে, এবং এই যে একটা করে ছোট করে বল উঠানো হবে, বলের ভিতরে কোন দেশের নাম লেখা থাকবে, এটা পুরাটাই মোটামুটি সর্বজন স্বীকৃত যে এখানে কোনো কাপছাপ হয় না। তো বাকেট উঠানো শেষ হইলো, আমরা বুঝে গেলাম যে আর্জেন্টিনা খেলবে গ্রুপ জেতে, ব্রাজিল খেলবে গ্রুপ সিতে, এগুলো সব কনফার্ম হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপ আসতে কিন্তু তারপরেও ধরেন 1-1.5 বছর বাকি, তার আগেই আমরা জানি এসব। অনেকে ভাবে যে এখানে মনে হয় ব্যাপারটা শেষ, ফিফা মনে হয় এখন গ্রুপ স্টেজ, যেহেতু এখন আমরা জানি কোন গ্রুপে কোন 4টা দল খেলবে, ফিফা মনে হয় এখন ওয়েট করবে ওই গ্রুপ স্টেজগুলো শেষ হওয়ার জন্য। এরপরে আমরা জানবো কে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, কে গ্রুপ রানার আপ হয়েছে, কে গ্রুপ থার্ড হয়েছে, তারপরে ফিফা মিলাবে যে এখানে গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ওর সাথে ওই গ্রুপের এরে খেলা দাও, ও যেখানে রানার আপ হয়েছে এর সাথে ওই গ্রুপের এই থার্ড পজিশনের খেলা দাও। বাট ব্যাপারটা এরকম না, যেই দিন এই গ্রুপ ড্রটা হয়েছে ওই দিনই পুরো ওয়ার্ল্ড কাপের টেবিল ম্যাপ বানায় ফেলা হয়েছে, একদম ওই দিনই বলে দেওয়া হয়েছে। যেহেতু ওই দিন আমরা জানি যে কোন গ্রুপে কোন 4টা দল আছে, বলে দেওয়া হয়েছে যে এই গ্রুপে যে চ্যাম্পিয়ন হবে তার সাথে ওই গ্রুপের রানার আপের খেলা হবে, এই গ্রুপে যে সেকেন্ড হবে তার সাথে ওই গ্রুপের চ্যাম্পিয়নের খেলা হবে, এই গ্রুপে যে চ্যাম্পিয়ন হবে তার সাথে ওই গ্রুপের থার্ডের খেলা হবে। পুরা ব্যাপারটা ওই দিনই ডিসাইডেড। ফিফার কিন্তু কোনো ধারণা নাই যে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে। ফিফা শুধু জানে যেই থার্ড হবে ওইখানে এর সাথে খেলা হবে এই চ্যাম্পিয়নের, যেই এখানে হবে সেকেন্ড এর সাথে খেলা হবে অমুক গ্রুপের অমুকের। এই ব্যাপারটা ফিফা শুধু জানে। ধরেন কথার কথা
গত ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা কিন্তু ওদের প্রথম ম্যাচ হারছিল। আমরা ধরে নেই এইবারও কোনো একটা আপসেট হলো এবং আর্জেন্টিনা ওদের গ্রুপ পর্বের, যেটা হয় নাই বাট আমরা ধরে নেই যে গ্রুপ পর্বে কোনো একটা ম্যাচ ওরা হেরে, ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয় নাই, ওরা গ্রুপে সেকেন্ড হয়েছে। ওরা যদি গ্রুপে সেকেন্ড হইতো তাহলে ওদের সাথে কার খেলা হইতো জানেন? এর পরের রাউন্ডে স্পেনের, কারণ স্পেন ওই গ্রুপের চ্যাম্পিয়ন এবং বলা হয়েছিল ওই গ্রুপে যে চ্যাম্পিয়ন হবে তার সাথে এই গ্রুপের রানার আপের খেলা হবে এবং রানার আপ সেই ক্ষেত্রে হয়তো আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন আমরা ধরে নিই স্পেনই হইতো। সেই ক্ষেত্রে আর্জেন্টিনা এবং স্পেনের রাউন্ড অফ 32-তে মুখোমুখি অবস্থা হয়ে যাইত। পুরা ইকুয়েশনই ওলটপালট হয়ে যেত, আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে কেউ একজন ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে যাইত। সেম কাহিনী ব্রাজিলের জন্য সত্য। ব্রাজিল ওদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু, এবং চ্যাম্পিয়ন হওয়ার কারণে ওরা অন্য আরেকটা গ্রুপের রানার আপ হয়েছে জাপান, ওদের সাথে খেলতেছে। বাট যদি চ্যাম্পিয়ন না হইতো ব্রাজিল যদি নিজেরা রানার আপ হইতো সেই ক্ষেত্রে ওদের মুখোমুখি হইতো নেদারল্যান্ডের। এবং ওরা যে চ্যাম্পিয়ন হইতে পারছে এই কারণেই নেদারল্যান্ড, যেটা আরও শক্ত একটা প্রতিপক্ষ, ওইটার সাথে ওদের মোকাবেলা না করতে হয়ে ওদের জাপানের সাথে মোকাবেলা করতে হচ্ছে। এই পুরা জিনিস আগের থেকে কখনোই আপনি ডিজাইন করতে পারবেন না, কারণ ডিজাইন করার জন্য আপনার সুনির্দিষ্টভাবে জানতে হবে কোন গ্রুপে কে ফার্স্ট হবে, কোন গ্রুপে কে সেকেন্ড হবে, কোন গ্রুপে কে থার্ড হবে। এখন আপনি জিনিসটা অন্য একটা লজিক দিয়ে দেখেন যে ফিফার সবচেয়ে বড় মার্কেট আসলে কোনগুলা, ফিফার সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারা? এটা কি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতলে কি ফিফার কোনো লাভ হয়? মেসি ওয়ার্ল্ড কাপ জিতলে কি ফিফার কোনো লাভ হয়? উত্তর হইল না। ফিফার মেইন ইনকামটা আসে মূলত আমেরিকা থেকে, কারণ আমেরিকা যদিও ফুটবল অত জনপ্রিয় ব্যাপার না, বাট আমেরিকায় সব স্পোর্ট কোম্পানিগুলা, টিভি রাইটস যেসব কোম্পানিগুলা কিনে ওগুলো সবার বেস হলো আমেরিকা। সো আমেরিকার থেকে ফিফা একটা বড় টাকা আয় করে এবং ফিফার সবচেয়ে বড় ফুটবলের মার্কেট হলো ইউরোপ, কারণ ইউরোপে মোটামুটি সবকটা দেশই ফুটবল খেলে এবং সবকটা দেশের ভেতরেই ফুটবল নিয়ে উন্মাদনা আছে। সো ফিফার যদি কাউকে একটু ফেভার করতে হয় তাহলে ফিফার সবসময় উচিত ইউরোপের কোনো একটা দেশকে ফেভার করা বা ইংল্যান্ডকে ফেভার করা, যে ইউরোপের ভিতরে বা টেকনিক্যালি ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে। এগুলার কোনো একটা দেশকে যদি ফিফা ফেভার করে সেই ক্ষেত্রে লজিক্যালি ফিফার লাভ হবে। আপনার খারাপ লাগলেও এটাই সত্য, ব্রাজিল আর্জেন্টিনা ফিফার জন্য অত বড় মার্কেট না। এই দুইটা দেশের আসলে অত পাওয়ার নাই এবং এই দুইটা দেশের এত টাকা পয়সাও নাই। আচ্ছা, এবারের ওয়ার্ল্ড কাপটা কিন্তু অন্যান্য ওয়ার্ল্ড কাপ থেকে একটু আলাদা, কারণ এবারের ওয়ার্ল্ড কাপে আমরা জানি যে থার্ড পজিশনে যারা আসবে বিভিন্ন গ্রুপে তাদেরও আমাদের ওয়ার্ল্ড কাপের নকআউট পর্বে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। আপনারা যারা সিস্টেমটা জানেন না, আমি একটু সিস্টেমটা সহজে ব্যাখ্যা করি আপনাদের। প্রত্যেকটা গ্রুপ থেকে দুইটা টিম চ্যাম্পিয়ন এবং রানার আপ উপরে উঠতেছে। টোটাল 12টা গ্রুপ, তার মানে হলো টোটাল 24টা টিম এইভাবে নকআউট স্টেজে যাচ্ছে। এরপরে থার্ড প্লেসে যত টিম আসছে, সো 12টা গ্রুপে 12টা টিম থার্ড হয়েছে, এই 12টা টিমের ভিতর থেকে টপ 8টা টিম, এই 8টা টিমও নকআউট স্টেজে যাচ্ছে। তাহলে আগে গেছিল 24টা, এরপরে গেল এই 8টা, টোটাল আমাদের কয়টা টিম হইল? 32টা। এবং এইটাই হইল রাউন্ড অফ 32, যেটা আগে কখনো ছিল না। আগে আমরা সরাসরি রাউন্ড অফ 16-এ চলে যেতাম, বাট এবার প্রথমে রাউন্ড অফ 32 হবে, তারপরে রাউন্ড অফ 16 হবে। মানে প্রত্যেকটা টিমের একটা এডিশনাল ম্যাচ খেলতে হবে। কেন এই এডিশনাল ম্যাচটা খেলাচ্ছে ফিফা? উত্তর হইল টাকা। এখন আপনি কাবঝা বলা ব্যাপারটা দেখেন যে এই থার্ড পজিশনে কোন টিম আসবে এটা কিন্তু শুধু পয়েন্ট দিয়ে ডিসাইড হয় না, কারণ থার্ড পজিশনে যারা আসে মোটামুটি সবার পয়েন্টই খুব কাছাকাছি, অনেক সময় একই পয়েন্ট সবার। সো এইখানে গোল ডিফারেন্সেরও একটা ফ্যাক্টর চলে আসে। সো ফিফার যদি পুরো ব্যাপারটা ডিজাইন করতে হইতো সেই ক্ষেত্রে ফিফা শুধু কে কার সাথে কোন গ্রুপে পড়বে তা না, কে জিতবে কে হারবে তা না, কে কত গোলে জিতবে কত গোলে হারবে এটাও ফিফার ডিজাইন করে দিতে হবে শুরুর থেকে, যেটা পুরোপুরি অবাস্তব একটা ব্যাপার আমরা জানি। আমি আপনাদের একটা সহজ উদাহরণ দিই। গ্রুপ এতে ছিল সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, চেচনিয়া এবং হোস্ট নেশন যেটা মেক্সিকো। তো সবাই মোটামুটি বুঝছিল খেলা শুরু হওয়ার আগে যে সাউথ কোরিয়া এত ভালো ফুটবল টিম এবং অন্যান্য অপোনেন্ট হইল মেক্সিকো, চেচনিয়াকে আমরা জানি না, এবং সাউথ আফ্রিকা। সো সাউথ কোরিয়া চ্যাম্পিয়ন হবে এই গ্রুপের। যদি বাই এনি চান্স চ্যাম্পিয়ন নাও হইতে পারে, ওরা হয়তো এই গ্রুপের রানার আপ হবে। সাউথ কোরিয়া বাদই হয়ে গেছে, ওরা থার্ড হয়েছে এবং থার্ড হয়েও ওই টপ 8 থার্ডের মধ্যে ওরা আসতে পারে নাই। ইকুয়েশনের কারণে ইরানের মতো ওরা বাদ হয়ে গেছে। এই জিনিস কি আপনি ডিজাইন করতে পারতেন? প্রবাবলি না। এবং দাবা খেলায় যেরকম খেলা যখন আপনি শুরু করতেছেন তখন আপনার সামনে 20টা মুভ আছে, কিন্তু একটা চাল চালার পরেই আপনার সামনে 200 মুভ চলে আসবে। 5টা চাল চালার পরে আপনার সামনে 40 লাখ মুভের অপশন চলে আসবে। ফিফা বিষয়টা অনেকটা ওই রকমই, বাট অনেক স্মল স্কেলে, দাবার মতো না। আচ্ছা, তার মানে কি এই যে ফিফা ধোয়া তুলসী পাতা, ওদের কোনো দোষ নাই, ওরা খুব ভালো? একদমই এরকম না। ফিফা ইনফ্যাক্ট দুনিয়ায় যত স্পোর্টস অর্গানাইজেশন আছে, ওয়ার্ল্ড স্পোর্টস অর্গানাইজেশন যাদের আমরা বলি, তার মধ্যে সবচেয়ে করাপ্ট, সবচেয়ে দুর্নীতিবাজ অর্গানাইজেশনগুলোর একটা কিন্তু ফিফা। টিকিটের দাম থেকে হোক, টিকিটের রিসেলের সিস্টেম থেকে হোক, কোন দেশ হোস্ট হবে এটা নিয়ে লবিং, ওইটা নিয়ে টাকা পয়সা লেনদেন থেকে হোক, এরকম অনেক এক্সটার্নাল ব্যাপার আছে যেগুলো ফুটবলের পার্ট, বাট ঠিক মাঠের পার্ট না।
ওগুলোর প্রত্যেকটাই ফিফার অনেক দুর্নীতির অভিযোগ আছে। এবং এবারের ওয়ার্ল্ড কাপ আপনারা দেখছেন অনেক কিছু নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে স্পেশালি হাইড্রেশন ব্রেক কেন বসানো হয়েছে, ওই যে ওইখানে 3 মিনিট এবং সেকেন্ড হাফে 3 মিনিটের যে পুরোটাই করা হয়েছে জাস্ট অ্যাডভার্টাইজিং রাইটস থেকে আরও বেশি টাকা উঠানোর জন্য। এটা মোটামুটি দিনের আলোর মতো পরিষ্কার। এই সব আজে বাজে কাজগুলো কিন্তু ফিফাই করে, এবং এমন কোনো ওয়ার্ল্ড কাপ হয় নাই এখন পর্যন্ত যেইটায় ফিফার নিয়ে কমপ্লেন হয় নাই বা অভিযোগের তীর ছোড়া হয় নাই ফিফার দিকে। বাট খেলার মধ্যে, মাঠের মধ্যে কি হচ্ছে ওইটা ফিফা আসলে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে না এবং নিজেদের স্বার্থেই আসলে করে না। আপনি যদি খেলার মধ্যে ঢুকে কে জিতবে কে হারবে, কিভাবে আমি ডিজাইন করবো জানি এক দল জিতে, কিভাবে আমি ডিজাইন করবো জানি আরেক দল জিততে না পারে, ওই জিনিস যদি আপনি করার চেষ্টা করেন সেই ক্ষেত্রে লং টার্মে আপনার নিজের ব্যবসাই এফেক্টেড হবে। ফিফার ব্যবসা হলো ফুটবলই এফেক্টেড হবে, কারণ ফুটবল একটা গ্লোবাল স্পোর্টস। ফিফা চায় প্রত্যেকটা দেশ আসবে, প্রত্যেকটা দেশ চাইবে ওয়ার্ল্ড কাপ জিততে, এবং সিচুয়েশনটা বা সিস্টেমটা আমি এমন বানাবো যে আসলেও এটা হবে, কোনো দেশ র্যান্ডমলি এভাবে ওয়ার্ল্ড কাপ জিততে পারবে, এটা সম্ভব। এবং ফিফা যদি আর্জেন্টিনাকে বা ফিফা যদি ব্রাজিলকে এক্সট্রা সুবিধা দেওয়ার চেষ্টা করে, 4 বছর পরে তো 8 বছর পরে তো মেসি থাকবে না, ব্রাজিল থাকবে নাকি, ব্রাজিল চান্স পাবে নাকি ওয়ার্ল্ড কাপ খেলতে, এইটা নিয়েই গত ওয়ার্ল্ড কাপে কাহিনী হয়েছিল। ওরা কোয়ালিফায়ারে হারে যেতেছিল, ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগই পাইতেছিল না ওরা, এরকম হওয়ার একটা চান্স ছিল। সো ফেভার করা তো দূরের কথা, সেই দল ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পাবে নাকি পাবে না, ইটালি যেরকম এবার ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগই পায় নাই, ওইখানেও ফিফা ইনফ্লুয়েন্স করে না। কারণ ফিফা জানে যে আর্জেন্টিনা চলে যাবে, ব্রাজিল চলে যাবে, অমুক দেশ থাকবে না থাকবে কিছু যায় আসে না, পরের ওয়ার্ল্ড কাপও খেলতে পারবে নাকি পারবে না আমরা জানি না, বাট আমাদের অর্গানাইজেশন থাকবে, আমাদের ফুটবল চালাইতে হবে, আমাদের ফিফা চালাইতে হবে, এবং আমাদের ফিফা প্রত্যেকবার আগের বারের থেকেও প্রফিটেবল বানাইতে হবে। এবং এই জিনিস আমরা তখনই করতে পারবো যখন আশ্বাস দিয়ে আমরা অনেক দুর্নীতি করব, বাট মাঠের খেলার ভিতরে আমরা কিছু করব না। এবং ফিফা যদি চাইতেও করতে যে না আমি চাই অমুক দেশে আমি এভাবে ঘুরায় আগায় দিব, ফিফা চাইলেও এই জিনিস আসলে করতে পারবে না। কারণ হাজার রেফারি, হাজার ম্যাচ অফিসিয়ালস, হাজার ক্যামেরা, হাজার ভিআর সাপোর্ট, এই ওই ইত্যাদি মিলায় আপনি চাইলেও দিনের আলোতে সবার সামনে ওই জিনিস ডিজাইন করতে পারবেন না, এই জিনিস করা সম্ভব না। তো আপনারা অনেকেই জানতেন না যে পুরো জিনিসটা আসলে কীভাবে ডিজাইন করা হয়, গ্রুপ স্টেজ থেকে নকআউটের রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16 পুরো ব্যাপারটা কীভাবে হয়। সো একটা কুইক ভিডিও বানাইলাম যেন আপনাদেরকে আমি পুরো ব্যাপারটা এক্সপ্লেন করতে পারি। ভালো থাকেন, টাটা।